আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে মেইনলি আলোচনা করা হবে এইচএসসি আইসিটির অধ্যায় 5 অ্যালগরিদম ফ্লোচার্ট। সেখানে আমরা লিখে রাখছি একটি বর্ষ অধিবর্ষ কিনা তা যাচাইয়ের হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট। এর আগে একটু কথা বলে দিয়েছিলাম যে আমরা সেটা কেমনে বুঝি অধিবর্ষ, সেটা বুঝতে গেলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে যেই সালটা থাকবে সেটাকে আমরা ফোর দ্বারা ভাগ করলে যদি ভাগফল বা ভাগশেষ যদি শূন্য আসে আমরা সেটাকে বলতেছি অধিবর্ষ। এখন এইটার অ্যালগরিদমের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লোচার্টটা সলভ করা। ফ্লোচার্ট যদি পারি তাহলে অ্যালগরিদম পারবো। আমি মাঝে মাঝে বলে রাখি যে যদি আমরা ফ্লোচার্ট পারি তো অ্যালগরিদম পারবো, আবার অ্যালগরিদম থাকলে ফ্লোচার্ট থাকবে। আমাদের প্রশ্নে কিন্তু এরকমও থাকতে পারে, উদ্দীপকে আমাদেরই থাকতে পারে যে অ্যালগরিদম থাকতে পারে, তারপরে আমাদের প্রশ্নে বলবে উদ্দীপকেরই করো, ফ্লোচার্টটা করে দাও, তাহলে আমাদের ফ্লোচার্ট করে দিব। আবার মাঝে মাঝে হয় ফ্লোচার্টটা থাকে উদ্দীপকটা থেকে থাকবে যে ফ্লোচার্ট থাকবে, আমাদের এখান থেকে আনতে হবে কি অ্যালগরিদম। আবার কিছু ক্ষেত্রে কিছুই বলে না, সোজা সাপটা বলে দিবে যে এখানে যেমন লেখছি একটি বর্ষ অধিবর্ষ কিনা তা করার এই অ্যালগরিদম ফ্লোচার্ট, এরকম শুধু এটাই উদ্দীপক, আর কিছু লিখবো না। সো এটার জন্য অ্যালগরিদম ফ্লোচার্টটা যদি এখন এটা সলভ করতে চাই, এটা শেষ লেখা একটু চটপট শেষ করেন। এখন আমি এই পাশে আগে ফ্লোচার্টটা সলভ করব, কারণ ফ্লোচার্ট বুঝলে অ্যালগরিদমের একদম লেখা সহজ। আর কিছু কিছু ক্ষেত্রে যদি আমি আগে ফ্লোচার্ট না লিখি, অ্যালগরিদম যদি লিখি, তাহলে বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। সো এই পাশে ফ্লোচার্টের ক্ষেত্রে আমার প্রথম টার্গেট কি, প্রথম কি লিখতে হয় স্টার্ট। সবাই একটু লেখেন তো চটপট আমার সাথে স্টার্ট। এখন আমার হেল্প করা লাগবে, আমি যদি অধিবর্ষ যদি সলভ করতে চাই এটা লিখে ফেলেন দ্রুত স্টার্ট। ফ্লোচার্টটা আগে, অ্যালগরিদম আমরা একটু পরে করবো, আগে ফ্লোচার্ট। অ্যালগরিদম হয়ে গেলে তারপরে ফ্লোচার্ট করা 1 মিনিটের খেল, সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন যেহেতু এখানে কি নিয়ে কাজ করতেছি বর্ষ, সো বর্ষ এটার ইংলিশ কি দাঁড়ায় ইয়ার, এটার ইংলিশ দাঁড়ায় কি ইয়ার। সো আমি ইনপুট হিসেবে ইয়ার নেব, ইনপুট হিসেবে কি নিব ইয়ার। আচ্ছা, যে কোনো একটা ইয়ার, যেমন কেউ যদি 2000 ধরো 18 সাল 20 সাল 24 সাল যে যেটাই দিবে সেটা কিসের মধ্যে স্টোর করে রাখবো ইয়ারের ভিতরে। সুতরাং সুন্দর করে লিখে নেন ইনপুট হিসেবে ইয়ার, WEAR ইয়ার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে যে ইয়ারটা নিছি সেটা শর্ত ফেলতে হবে। শর্ত যদি সত্যি হয় একটা কাজ করব, আর শর্ত যদি মিথ্যা হয় তাহলে আরেকটা কাজ করব। দেখেন এখন আমার শর্ত, আমি এর আগে শর্তটা কি শিখেলাম, যদি কোনো ইয়ার সেটা যদি ভাগশেষ এই 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয় সেটা হয় কি অধিবর্ষ। তাহলে শর্তটা এরকম লেখা লাগবে। এখন এইভাবে আমরা রম্বসের এই মাঝখানে কিন্তু লিখি, শর্তটা লিখি রম্বসের ভিতরে, একটু বড় করে দিতে হবে নাহলে ধরবে না। আচ্ছা, এখানে লেখেন ইয়ার, আগে লিখি দেন আমি বক্স ওয়াইজ করি। এখানে হচ্ছে ইয়ার, হ্যাঁ, তারপরে কি এই চিহ্নটাকে বলতেছি আমরা কি না মডিউল, মডিউল কি নিঃশেষে বিভাজ্য। তারপরে এখানে 4 ইকুয়াল হচ্ছে 0, যদি 0 হয় এই শর্তটার একটা কি থাকবে, একটা থাকবে আমাদের নো আর একটা ইয়েস। যদি এই পাশেরটা কি হয় এই পাশেরটা ইয়েস হয় আর এই পাশ নো হয়, তাহলে দেখেন শর্তটা কেমনে আমাদের। তার পরবর্তীতে এটা যদি ইয়েস হয় তাহলে সুন্দর করে এই পাশে ইনপুট হিসাবে লিখে নেবেন, অর্থাৎ আমাদের অ্যান্সার হিসেবে লিখে নেবেন লিপ ইয়ার, লিপ ইয়ার। আর যদি আমাদের এটা ন হয় তাহলে শর্টকাটে লিখে নেবেন নট লিপ ইয়ার। একদম সহজ, এটা নট লিপ ইয়ার, ঠিক আছে। ইয়েস হইলেই হচ্ছে লিপ ইয়ার, আর যদি ন হয় তাহলে হচ্ছে নট লিপ ইয়ার। পরবর্তীতে দুইটা যেহেতু একসাথে আছে তাহলে আমি শেষ করতে চাইলে এইভাবে শেষ করতে হবে, এইটাকে টেনে এইভাবে আনেন, পরে এই জায়গায় মাঝখানে যেটা ইউজ করি সেটাকে বলতেছি আমরা কি কানেক্টর বা সংযোগকারী। এর আগের ক্লাসে লিখে দিয়েছিলাম এটাকে বলা হয় সংযোগকারী। তারপরে দেন শেষ করে দেন এন্ড। আশা করি বিষয়টা বোঝা গেছে। এই মাঝখানের একদম লাস্টে এই ছোট রাউন্ড যেটা বৃত্তের মতো লিখছি সেটার নাম হচ্ছে কানেক্টর, ইংলিশে বলা হয়, আর বাংলাতে বলা হয় সংযোগকারী। এটা কি আমাদের কোনো প্রশ্ন আছে এটুকের ভিতরে? আমার তো মনে হয় যে এর ভিতরে কোনো প্রশ্ন নাই, খুবই সহজ, খুবই সহজ করে বুঝাইলাম। যদি শর্তটা ইয়েস হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে
আমাদের অ্যান্সার আসবে মানে লিপ ইয়ার, আর যদি নো আসে তাহলে অ্যান্সার আসবে নট লিপ ইয়ার, মানে এটা লিপ ইয়ার না বা অধিবর্ষ না। আচ্ছা, তার পরবর্তীতে এটার অ্যালগোরিদম যদি লিখতে চাই তাহলে সেটা কিভাবে হয়, অ্যালগোরিদমটা একটু লিখি। আচ্ছা, অ্যালগোরিদমটাকে আমাকে লিখতে হবে না, আমরা করতে পারবেন, আপনারা সলভ করতে পারবেন। এভাবে যা আছে তাই অ্যালগোরিদম, সবাই লিখে ফেলেন তো দেখি অ্যালগোরিদম। ইয়া সাইদুর সব করে ফেলে অ্যালগোরিদম। স্টেপ ওয়ান একদম সহজ। স্টেপ ওয়ানে কি থাকবে, স্টার্ট। সবাই চটপট অ্যান্সারটা লিখে ফেলেন তো অ্যালগোরিদমগুলো কিভাবে হবে। তারপর ইনপুট হিসেবে কি নেবেন, স্টেপ টুতে আমাদের ইনপুট হিসেবে থাকবে হচ্ছে ইয়ার। আমি যেহেতু এখানে ইনপুট হিসেবে আমি ইউজ করছি ইয়ার, সেহেতু আমাকে এই জায়গায় মানে সেটা ইউজ করতে হবে ইনপুট হিসেবে ইয়ার। দেন স্টেপ থ্রিতে কি, যেই শর্তটা এই ঘরের সিদ্ধান্তের এই জায়গায় লিখছে এই শর্তটা এই জায়গায় লিখবেন। লেখার পরে একটু কাহিনী আছে, একটু এটা এই জায়গায় ভুল করেন না। দেখেন তার পরবর্তীতে আমাদের এইভাবে শর্ত দিতে হবে। যদি আচ্ছা আমি এইভাবে লিখি, এই শর্তটা এই জায়গায় লিখি, এটা সত্যি মানে এটা কি সত্যি, এই যে এইভাবে লিখবেন। মানে আমি এই জায়গায় যে শর্তটা লিখছি এটা মানে এখানে ইয়ার, তারপরে হচ্ছে পার্সেন্টেজ বা যেটাকে আমরা বলি কি মডিউল 4 ইকুয়াল 0 কি সত্য, এটা কিন্তু আমি এর আগে শিখাইছি এর আগে ক্লাসে। এটা কি সত্য? নাম্বার 1 এক নাম্বারে কি দিতে হবে, ইয়েস বা হ্যাঁ, যেটা লেখেন। এটা যদি সত্যি হয় একটা কাজ করব, আর যদি মিথ্যা হয় মানে নো হয় তাহলে আরেকটা কাজ করব। দেখেন আপাতত ধাপ শেষ হইল কতগুলা, 3টা। তার মানে পরবর্তী ধাপগুলা আমি এইটা 4 নাম্বার ধাপ, এটা 5 নাম্বার ধাপ, শেষ। তার মানে আমি লিখবো মানে 4 নঙে যাও, 4 নঙে যাও। হ্যাঁ, আর এটা যদি না হয় তাহলে লিখবো 5 নঙে যাও। এখন কথা হলো স্যার এই প্রশ্নগুলো আমরা করতে পাইলেন 4 নং 5 নং, স্টেপ শেষ করছি কত নম্বরে, 3 নম্বরে। তারপরে যেটা ঢোকাবো সেটা হবে কত নম্বর, 4। তারপরে 9টা হবে 5 নম্বর। এটা সহজ সিস্টেম। তারপরে স্টেপ 4-এ মানে 4 নাম্বার ধাপে আমার কাজ হচ্ছে, যেহেতু এখানে লিখছি মানে কি লিপ ইয়ার, সুতরাং এই জায়গায় সুন্দর করে লিখে নেবেন প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। মানে ওই শর্তটা সত্যি হইলে আমি এটা প্রিন্ট করে দেব। প্রিন্ট মানে লিপ ইয়ার না কি লিখছিলাম, হ্যাঁ লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি আমাদের ন হয় তাহলে আমি স্টেপ 5-এ লিখবো প্রিন্ট, এটাও প্রিন্ট হবে, প্রিন্ট নট লিপ ইয়ার। আশা করি বোঝা গেল এতটুক। তারপর একদম স্টেপ 6-এ আমাদের করণীয় হলো ইন্ট করে দেন, শেষ। ঠিক আছে, ইংলিশ বাংলা আমি ওই যে লিখছি ওইটাই কোনো সমস্যা নেই, কেউ চাইলে বাংলাও লিখতে পারো ইংলিশও লিখতে পারো, দুইটা একসাথে করে লিখলেও কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের টিচারে এটা ই করে নেবে যে এটা অ্যালগরিদম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এতটুকে কারো কোনো প্রশ্ন আছে? আমি এর আগের ক্লাসগুলোতে দেখাইছিলাম যে এত নঙে যাও এত নঙে যাও, এটা কিন্তু একটু উল্টাপাল্টা ছিল, মাথায় ধরে নাই। আজকে কিন্তু ধরছে, কারণ 3 নাম্বার ধাপে যখন শর্তটা লিখছি, এখন শর্তের মানে একটা অপশন যদি কোনো শর্ত দেয় এরকমই, দেখেন আমি যদি দেই এটা কি সত্যি, এই ধরনের শর্ত যেখানেই পাবেন সেইখানে 1 নাম্বারে লিখবেন ইয়েস, নাম্বার 2-তে লিখবেন কি নো। যতবার এরকম শর্ত থাকবে মানে ততবার ইয়েস নো। কোথায় কমা দেই নাই এই যেগুলাতে, আপনারা দিয়ে নেন, আমি হয়তো বা লিখতে ভুলে গেছি। না সত্যির মধ্যে অলরেডি কম ইয়ে আছে তো, যে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, ওইটা সেমিকোলন না দিলেও চলবে। আচ্ছা, এই 3টা স্টেপে যখন শেষ তার পরবর্তীতে লিখে নেবেন যদি ইয়েস হয় আমি সেটা লিখবো কি মানে 4 নং ধাপে যাও, আর তারপরে 9টা যাবে 5 নং ধাপ, আর 6 নাম্বারে থাকতেছে আমার কি এন্ড। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তীতে আমি আরো একটু জটিল কেসে যাব। সেটা হলো আপনারা ধারা পড়ছেন না স্কুল লাইফে, ক্লাস 10-এ 9-এ ধারা পড়ছেন। ধারাগুলা কেমনে থাকতো, এরকম 1 + 2 + 3 + 4 প্লাস ডট ধরেন সাপোজ 100,
এটা কিন্তু একটা ধারা। এটা কি ধারা? সমান্তর ধারা। আরেকটা ছিল কি ধারা? গুণোত্তর ধারা। তো আপাতত এই সমান্তর ধারা নিয়ে এসেছে আইসিটির মধ্যে অ্যালগরিদম ফ্লোচার্ট আছে। এইটা কিভাবে করতে হয় এটা একটু জটিল কেস। কেমনে জটিল দেখেন, 1 নাম্বার ঘর থেকে এই 2 নাম্বার যে ঘর, এটা তফাৎ কত? 1 না। আবার 2 থেকে 3 মানে এতটুকের মধ্যে এটা তফাৎ কত? 1। তার মানে প্রত্যেকবার হিসাব করে দেখবেন এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে হচ্ছে 1 করে তফাৎ। আই মিন মানে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে কত দাঁড়াইতেছে? 1। এখন এটা দাঁড়াইতেছে 1। এই অঙ্কগুলো সলভ করতে গেলে এইভাবে করতে হয়। প্রথম একটা কি ধরে নেবেন, মানে ভেরিয়েবল এইভাবে ধরতে হয়। আমি ধরে নিলাম হচ্ছে মানে i সমান 1। এখন পরের ঘরটা 2 না, তাহলে 2টা এখন ইন্ডিকেটটাই যে আবার এখন কি এইভাবে লিখবেন, আবার i সমান 2। প্রত্যেকবার i সমান লিখতে গেলে 100 বার লেখা লাগবে। i সমান 100 বার লেখা লাগবে। আমি 100 বার লেখা দরকার নাই, একটা সহজ জিনিস বলে নেই। যদি কাউকে বলি তোমার নামটা মানে 10 বার তুমি লিখবা, তোমার নামটা 10 বার এই বোর্ডে লিখবা, 10 বার লিখবা, তাহলে কি 10 বারই লেখা লাগবে না হাতে? কিন্তু আমি যদি এরকম একটা ফাংশনের কথা বলে দেই যেখানে একবার লিখে তুমি একটা শর্ত দিয়ে দিবা, 10 বার এই কথাটা অটোমেটিক উঠে যাব, তাহলে এটা ইজি না? তো এখন এই কাজগুলা 100 বার না করে একটা শর্ত দিয়ে একবারে শেষ করা যায়। সেটা কিভাবে? i সমান যদি ধরে নেই 1, তাহলে পরবর্তী ঘরে যদি এইভাবে দেই i প্লাস 1, তাহলে এটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রেখে দেই। সাপোজ ধরেন যে s। এখন এটার মানে কি, এইখানে আছে আমার কি মানে i সমান 1, এটা যদি এই জায়গায় ভ্যালুটা বসাই 1 প্লাস 1, তাহলে কি দাঁড়াইলো? এখন s এর মান কত? 2 না। এখন আমি যদি আবার লিখি s প্লাস 1, এইটারে আবার অন্যটা ধরেন, সাপোজ ধরেন p। এখন s এর মান এই জায়গায় কত? 2 প্লাস 1, তাহলে p সমান কত? 3। তার মানে কিন্তু এক এক করে প্রত্যেকবার কিন্তু মানে বাড়তেছে। আবার যদি আমি এই জায়গায় লিখতাম p প্লাস 1, এটারে ধরে নেন যে সাপোজ d, তাহলে এখন p সমান কত? প্লাস 1, তাহলে কত দাঁড়াইলো? 4। যেহেতু প্রত্যেকবার এক এক করে বাড়তেছে, এইটারে শর্ত সাপেক্ষে করে এই অঙ্কগুলা সলভ করতে হয়। তবে এই অঙ্কটা একটু জটিল আছে, আমি এখনই একটু বুঝাই দিব। তবে এই অঙ্কটা যারা বুঝতে কষ্ট হবে এদের মানে কাজ হইলো এক চান্সে মাথায় নাও ধরতে পারে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, আজকের এই ক্লাস এই পর্যন্তই।